আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কথা বলবো ধান নিয়ে। এই ধানটা রোপণ থেকে শুরু করে আপনার মাড়াই পর্যন্ত কৃষকের কত টাকা খরচ হয় সেটা ডিপেন্ড করেই কিন্তু আপনার চাউলের দাম নির্ধারণ করা হয়। শুধু ধান মাড়াইয়ের পরেই কিন্তু আপনার এটা মিল থেকে চালে রূপান্তরিত হয়ে তারপর আমাদের শহর প্লাস সমস্ত জায়গায় বিপণন পর্যায়ে করার মতো যে পরিমাণ খরচ হয় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু চালের দাম। এখন বাজারে চাল 40 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত চাল আছে। এটা প্রকারভেদে চাল হয়, কিন্তু এখন কথা হলো যে এটা রোপণ থেকে শুরু করে কৃষক মাড়াই পর্যন্ত কত টাকা খরচ যায়, এটা যদি আপনি ক্যালকুলেট করে বের করতে না পারেন তাহলে কিন্তু চাউলের দামের একটা নিয়ন্ত্রণ, যে এই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর এই রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এটার ভিতরে কি কি কষ্ট হয়, এটা আপনার যে কৃষকের ধান রোপণের ক্ষেত্রে তখন আপনার কামলা লাগে, যেটা নাকি আমরা আঞ্চলিক ভাষায় কামলা বলি। কামলার খরচ আছে, তারপরে সেচ আছে, সার আছে, ক্ষেত পরিষ্কার করা যেটাকে আমরা নিড়ানি বলি সেই নিড়ানি আছে। তারপরে এটা যখন ধানটা পাকবে সেক্ষেত্রে আবার এটাকে আবার মাড়াই করার জন্য ধান কেটে নিয়ে যায় মাড়াই করার খরচটা আছে। এই যে কতগুলো খরচ আছে, এই খরচের ভিতরে আপনার সবথেকে বেশি ব্যয়বহুল খরচটা হলো সেচ এবং সার, যেটা নাকি পানি দেওয়া হয় ধানের ভিতরে, ধান খেতে পানি দেওয়া হয় এবং সার দেওয়া হয়। সেই সারটা এখন বাংলাদেশে সারের যে একটা সংকট, কৃষকের যখন নাকি আপনার এই ধান রোপণ করে তখন কিন্তু আপনার সারের প্রয়োজন পড়ে। এই সার নিয়ে কিন্তু একটা সিন্ডিকেট কাজ করে সারা বাংলাদেশে। আমার প্রশ্ন হলো, এটা আমাদের একটা খাবার, এটা খেয়ে আমরা বেঁচে থাকি, ধান আমাদের লাগবে, চাউল ছাড়া আমরা টিকতে পারবো না। অন্যান্য দেশে আপনার অন্য কিছু খেয়ে তারা বেঁচে থাকে, কিন্তু আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি। মাছের কথা পরে বলবো, ভাতের কথা আগে বলি। এই চাউলটা রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত আপনার সেচ, সার এবং যে কামলারা কাজ করে তাদের যে একটা হাজিরা, সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু কৃষকেরা ধানের দাম নির্ধারণ করে। এখন কৃষকেরা কি ভালো আছে? না, তারা ভালো নাই। তারা যদি আপনার 1000, 1200, 1500, 2000 যাই হোক না কেন, যে একটা দাম নির্ধারণ করে তার বিক্রি করে, তার থেকে কিন্তু আপনার দ্বিগুণ হারে কিন্তু চাউল বিক্রি হয়। তার প্রক্রিয়া একটা আছে। এই চাউলের প্রক্রিয়াটা, চাউল বানাইতে গেলে যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে চাউলটা বস্তাবন্দি করে আমাদের কাছে পৌঁছায়, তখন একটা কস্টিং নির্ধারণ করা হয়। কিন্তু এই ধান রোপণের ক্ষেত্রে কত টাকা কস্টিং যায় সেটা যদি আইডেন্টিফাই করা না যায় তাহলে কিন্তু আপনার এটার দামের যে একটা অগ্রগতি বা উগ্রগতি সেটা কিন্তু বের করা সম্ভব না। দেখেন মাশাআল্লাহ, ধান কিন্তু অনেক ভালো আসছে, চিটা আসে নাই, তবে ধানের এবার কিন্তু একটা বাম্পার ফলন আসছে। তারপরে সেচটা, এই সেচের ভিতরে কিন্তু বিদ্যুৎ যায়, বিদ্যুতের একটা ভালো একটা খরচ আছে। তো সেচে আমি মনে করি সারা বাংলাদেশে যত সেচ আছে এই ধান রোপণের ক্ষেত্রে কৃষকের এটা ফ্রি করে দেওয়া উচিত। যেমন আপনার পল্লী বিদ্যুৎ বলেন, অন্যান্য বিদ্যুৎ বলেন, যে বিদ্যুৎগুলো আছে তারা সেচের ক্ষেত্রে এটাকে ফ্রি করে দেওয়া উচিত। এবং সেচ ইউনিয়ন পর্যায়ে সেচটাকে সোলারের মাধ্যমে একদম ক্লিয়ার কাট করা উচিত যে সেচ হবে, কোনো টাকা কৃষকের দেওয়া লাগবে না। এটা হলো সেচের প্রক্রিয়াটা। আর একটা হলো যে আপনার ধান রোপণ করার ক্ষেত্রে যে সারের প্রয়োজনীয়তা আছে, সারের প্রয়োজনীয়তা অনেক, সেই ক্ষেত্রে সারের দিকে একটু নজর দিতে হবে। আমাদের যে সার কারখানাগুলো আছে এই কারখানাতে সারের একটা ভালো একটা সিন্ডিকেট কাজ করে। সার থাকা অবস্থায়, গুদামে থাকা অবস্থায় কিন্তু সার নাই, কৃষক আবার এই সারের জন্য বেশি দামে সার কিনে নিয়ে আসে। তো এই দুইটা বিষয়ে খেয়াল করতে হবে, সেচ এবং সার, যে ইউরিয়া সার বলেন, ফার্টিলাইজার যেটা বলেন, যাই সারই বলেন না কেন, সেই সারের দিকে যদি আমরা একটু নজর দিই, সরকার যদি একটু নজর দেয় যে সারগুলা কৃষকের হাতে পৌঁছানো পর্যন্ত একটা স্বল্প মূল্যে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ধানের উৎপাদনের কস্টিংটা কমে যাবে, আমরা চাউলটা কম দামে কিনতে পারবো। শুধু আমরা না, সবাই, সারা বাংলাদেশের সবাই এই চালের উপর নির্ভরশীল, তারা চালটা কম দামে কিনতে পারবে। চাউলের দাম কেন এত বেশি হবে? আমরা কি মাঠ পর্যায়ে আইসা 1 বিঘা জমির ভিতরে কত মন ধান হচ্ছে এটার কি আইডেন্টিফাই করতে পারি নাই? আমরা কি পারছি যে সার কত মন সার লাগতেছে সেটা পারি নাই? আমরা কি পারছি যে কামলার খরচ কত গেছে সেটা পারি নাই? আমরা কেন পারি না এই কস্টিংটা আইডেন্টিফাই করতে? কৃষকের পাশে থাকতে হবে, কৃষকের ভালো মন্দ বুঝতে হবে, কৃষকের
সব বিষয়ে হেল্প করতে হবে। কীটনাশকের একটা প্রয়োজন আছে, কীটনাশক 2 নাম্বার কীটনাশক পাওয়া যায় যেটা নাকি ধান মরে যায়, আপনার পোকামাকড় ধান খেয়ে ফেলে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে এই ধান রোপণ নিয়ে আমি আবার কথা বলবো। আমি মোহাম্মদ ইউসুফ আলী এখানে সাইন আউট করতেছি। আসসালামু আলাইকুম।